দেবাশিস নেই নাকি? কৃষ্ণাদি, আজকে আজকে তুমি সঞ্চালনা করো কৃষ্ণাদি। কৃষ্ণা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে কৃষ্ণা মিত্র দিদি এসছে, উনি উনি আজকে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওখানে তো মিউট করতে হবে, এদিকে অসুবিধা হচ্ছে। কৃষ্ণাদি যা, কৃষ্ণাদি চলে গেছে। শ্যামলী, শ্যামলী, কৃষ্ণা মিত্র দি এসেছে। বাবা, সবাই অফ করে। কৃষ্ণাদি, তুমি একটু সঞ্চালনা করো আজকে নিউজ রিডিংটা। মিউটটা খোলো। কৃষ্ণাদি, কৃষ্ণা মিত্র দি, দিদি, ভিডিওর পাশের বটনটা খোলো, আনমিউট করো। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আমি তো আজকে নিউজ রিডিং দেখবো, মানে দেখে খানিকটা ইয়ে করবো, উপলব্ধি করবো, সেই জন্য তো এলাম। না, তুমি সঞ্চালনা করো, তুমি নাম ডাকবে, কয়েকজনই তো আমরা আছি। হুম, তো তুমি, তোমাকে সঞ্চালনা করতে বলছি যে কার পরে ডাকবে, কেমন হয়েছে, একটু টাইমটা তুমি দেখো, সবটাই আজকে তুমি করবে। কার পরে ডাকবো মানে? নাম? না পরে নয়, মানে তুমি একটু টাইমটা দেখতে পারো যে কতটা টাইম লাগছে এক একজনের নিউজ রিডিং এ। আর তুমি এই যে কৃষ্ণাদি আছে, বিথিকা, বিথিকা আছে। না, আমি নিউজ রিডিং করব না, আমি শুনবো। ও শ্যামলী আমিও তো বসে তাই। আছে। হ্যাঁ, আর হ্যাঁ? দেবশ্রী দেবশ্রী দেবশ্রীদি করবেন, হ্যাঁ দেবশ্রীদি করবেন। আমি শুনবো। ও দেবশ্রীদিও শুনবেন, তাহলে কেউই নেই, কৃষ্ণাদি, শ্যামলী আর আমি। তাহলে ঠিক আছে, শ্যামলী কি ডাকছি? হ্যাঁ হ্যাঁ, শ্যামলী না মিতা? আমি মিতা। হ্যাঁ, মিতাকে তো আমি দেখতে পাচ্ছি। শোনো, তাহলে কি আসছো? আমি শ্যামলী কি ডাকছি। শ্যামলী এসো, হ্যাঁ এসে দেখাও। হুম, তুমি পড়ো, আমি দেখি, টাইমটাও দেখবো। থ্যাংক ইউ দিদি। একদম হ্যাঁ, গোড়া থেকেই দেখাও তুমি। আমি নিউজ রিডারের একজন বিশাল ভক্ত, এবং শ্রোতা, গুণমুগ্ধ শ্রোতা। আচ্ছা, ঠিক আছে, বলো, শুনুন। নমস্কার। আজ 28 নভেম্বর খসড়া বার্তায় সাপ্তাহিক নিউজ রিডিং প্র্যাকটিসে আরামবাগ থেকে আমি শ্যামলী বসু। গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ শুরু শীঘ্রই, অপেক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই শুরু হচ্ছে মুড়িগঙ্গা সেতুর ওপর গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ। বেশ কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পে বাস্তব রূপ দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। তবে দরপত্র সংক্রান্ত কিছু ইস্যুতে আটকে ছিল সেতু নির্মাণের কাজ। সূত্রের খবর, সম্প্রতি সেই সমস্যা মিটেছে। রাজ্যে পূর্ত দপ্তরের তৎপরতায় দরপত্র ডেকে নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করার কাজও সম্পন্ন হয়েছে। কাজের দায়িত্ব পেয়েছে লারসেন অ্যান্ড টুরো, L&T। সেতু নির্মাণের জন্য 1,567 কোটি টাকা খরচ ধরা হয়েছে বলে খবর। ফলে বলাই যায় পুরোদমে সেতুর কাজ শুরু হয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে সেতুর জন্য প্রয়োজনীয় জমি কেনার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। ফলে নির্মাণ কাজ শুরু করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় বলেই মত প্রশাসনিক মহলের। প্রতি বছর ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের দিন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগে অর্থ দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র সংক্রান্ত কাজও সেরে ফেলা হবে বলে খবর। রাজ্যের এক আধিকারিকের কথায় প্রস্তাবিত সেতুটি 4 কিলোমিটার দৈর্ঘ্যের হবে। এই ওভারডোজড কেবল স্ট্রেইট সেতুটি দাঁড়িয়ে থাকবে 21টি পিলারের ওপর, যার মধ্যে 19টি তৈরি হবে মুড়িগঙ্গার ওপর। গোটা এশিয়ায় এটি একটি নজিরবিহীন স্থাপত্য হিসেবে গড়ে উঠবে বলেই মত ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের। সেতু হয়ে গেলে সাগরদ্বীপে পৌঁছতে আর শুধুমাত্র স্টিমার বা ভেসেলের ওপর নির্ভর করতে হবে না। মূল ভূখণ্ডে সাগরদ্বীপকে জুড়বে এই সেতু। গাড়ি নিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে। প্রতি বছর দেশ বিদেশ থেকে গঙ্গাসাগর মেলায় আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। তারা প্রত্যেকে উপকৃত হবেন। সেতু নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে অন্তত 4 বছর। সেতু হয়ে গেলে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর সুবিধার পাশাপাশি স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা এলাকাবাসী। প্রসঙ্গত, প্রথমবার দরপত্র ডেকে সাড়া না পাওয়ায় আগস্ট মাস নাগাদ পুনরায় একই উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। এবার আরো কোনো সমস্যা হয়নি। চূড়ান্ত হয়েছে নির্মাণকারী সংস্থা। আগামী 27শে নভেম্বর নবান্নে হবে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক। তার আগে নির্মাণকারী সংস্থা চূড়ান্ত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানুয়ারির মাঝামাঝি সময়ে হয় গঙ্গাসাগর মেলা, তাই মেলা মিটলেই নির্মাণ কার্য শুরুর পক্ষে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। রূপটান চিনিয়ে দিল 20 বছর আগে নিখোঁজ মাকে। গঙ্গাসাগরে ভিড়ে হারিয়ে যাওয়া মানুষের বহু গল্প শোনা সংবাদপত্রে, পুলিশের ডায়েরিতে, কখনো লোকমুখে। তাদের অনেকেরই চিরকালের জন্য হারিয়ে যান পরিবারের থেকে। 90 বছরের বৃদ্ধা রতিয়া আহিরার পরিজনেরাও তেমনটাই ধরে নিয়েছিলেন। প্রায় 20 বছর আগে মেলার ভিড়ে হারিয়ে যাওয়া গিয়েছিলেন মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। পরিবারের লোকেরা ধরে নিয়েছিলেন আর বেঁচে নেই। হ্যাম রেডিওর তৎপরতায় এতদিন পরে বাড়িতে ফিরতে চলেছেন তিনি। পরিজনদের সঙ্গে মধ্যপ্রদেশ থেকে কপিলমুনির আশ্রম দর্শনে এসেছিলেন আহিয়া, কিন্তু মেলার ভিড়ে ঠিক কোথায় আলাদা হয়ে গেলেন সে স্মৃতি আজও ক্ষীণ তার। পরিজনরা অনেক খুঁজেছিলেন, তিনি খুঁজেছিলেন ফেরার পথ, কিন্তু তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থাও ছিল সীমিত, ফলে বাড়ি ফেরা হয়ে ওঠেনি। তারপর কেটে গিয়েছে 2 দশক। রতিয়া ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশে। সেদিনের অগোছালো রোদে পড়া মুখের বৃদ্ধাকে দেখেই খটকা লাগে তার। যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অবরীশ নাথ বিশ্বাসের সঙ্গে। শুরু হয় খোঁজ। নানা গ্রামের আংশিক স্মৃতি, ভাঙাচোরা শব্দ সব মিলিয়ে ধীরে ধীরে আসে সাগর জেলার গ্রাম। তার পরিবারের খোঁজ মেলা কঠিন ছিল। এতদিনে স্বামী বালিচাঁদ ও বড় ছেলে পুরাণের মৃত্যু হয়েছে। অন্য 2 ছেলে ও বৌমা কর্মসূত্রে থাকেন দিল্লিতে। এলাকার মানুষের কাছ থেকে ফোন নম্বর জোগাড় করে ছোট ছেলে রাজেশের সঙ্গে কথা বলে হ্যাম রেডিওর সদস্যরা। কিন্তু গঙ্গাসাগর মেলায় মায়ের হারিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও রাতিয়ার সাম্প্রতিক ছবি দেখে তাকে মা হিসেবে চিনতেই পারছিলেন না রাজেশ। তার দাবি মায়ের চেহারা ছিল ফর্সা, ছবি মহিলার গায়ের রং কালচে, মুখ রোদে পড়া। কান্না ভেজা গলায় রাজেশ বললেন, ভাবতাম মা গঙ্গাসাগরে দেহ রেখেছেন। অনেক খুঁজেছি, থানায় ডায়েরি করেছি, আজ ঈশ্বরই তাকে ফেরালেন। তাকে রূপের চর্চা দিয়ে তার আসল আগের রূপ ফিরিয়ে আনা হয়। এখন রাতিয়ার দেশে ফেরার অপেক্ষা। বাংলাদেশে হাই কমিশন, সুন্দরবন পুলিশ জেলা এবং দক্ষিণ 24 পরগনা প্রশাসনের কাছে রেডিও ক্লাব ইতিমধ্যে আবেদন জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষ হলেই তিনি ফিরবেন পরিজনদের কাছে। অল্পের জন্য রক্ষা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল 2টি বিমান। কাবুল থেকে আসা আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বিমান রবিবার বিকেলে নির্ধারিত রানওয়েতে অবতরণ না অন্য রানওয়েতে নেমে পড়ে। তখন সেখান থেকে ওড়ার অন্য একটি কথা ছিল অন্য একটি বিমানের, কিন্তু ওই বিমানটি ওড়ার আগে অন্যত্র অপেক্ষা করছিল, ফলে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি সূত্রের দাবি করা হয়েছে যেন অলৌকিকভাবে রক্ষা পেয়েছে বিমান দুটি। অনটনের সঙ্গে লড়াই, মাঠ কাঁপিয়ে অঙ্কিতা আজ বাংলার অনূর্ধ্ব-17 নিজস্ব প্রতিনিধি। কৃষ্ণনগর 2 ব্লকে ধুবুলিয়ার তাতলা এলাকার সরু পথ পেরিয়ে যে ছোট্ট বাড়িটিতে পৌঁছানো যায়
সেখানেই বড় হয়ে উঠেছে অঙ্কিতা হালদার। সেই বাড়ির ভেতরেই লুকিয়ে রয়েছে এক অসাধারণ স্বপ্নের গল্প। সারাদিন কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ফেরি করেন মা ক্ষান্ত হালদার। সংসারের টানাপোড়েন, আর্থিক চাপ, জীবনের কঠিন বাস্তব, এসবের মধ্যেই মেয়ের স্বপ্নটাই হয়ে উঠেছে তার একমাত্র শক্তি ও সম্বল। বাবার অবর্তমানে প্রায় 10 বছর মামাবাড়ি বাড়িতেই বড় হয়েছে অঙ্কিতা। এখন বয়স 15 বছর, কিন্তু কোনো অভাব, কোনো কষ্টই তাকে থামাতে পারেনি। মাঠ ময়দানে ফুটবল পায়ে পেলে অঙ্কিতা হয়ে ওঠে রণংদেহী। তাকে তখন রুদিবে কার সাথী, অভাব অনটন তো কোন ছাড়। 4র্থ শ্রেণী থেকে ফুটবল অঙ্কিতার রক্তে। স্থানীয় নিবেদিতা বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী সে। এলাকার ছেলেদের সঙ্গে প্রতিদিন মাঠে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ায় সে। মেয়েদের খেলাধুলা নিয়ে সমাজে নানা প্রশ্ন উঠলেও অঙ্কিতার জীবনে তা কোনোদিনই বাধা হয়ে দাঁড়ায়নি। মামা মামি যেমন তাকে থামাননি, তেমনই থামাননি মা, বরং কাপড় বিক্রির টাকাতেই মেয়ের জন্য জোগাড় করেছেন জুতো, জার্সি। সেই লড়াইয়ের ফল পেল আজ। স্বপ্ন উড়ানের প্রথম স্টেশন পার করলো অঙ্কিতা। বাংলার অনূর্ধ্ব 17 দলে সুযোগ পেয়েছে সে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে খেলতে সোমবার অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে অঙ্কিতা। সঙ্গে গিয়েছে নদিয়ার সতীর্থরাও। সোমবার সল্টলেকে মেয়েকে ছাড়তে গিয়েছিলেন ক্ষান্ত হালদার। অঙ্কিতাকে ফোন করা হলে সে বলে, বাংলার দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমি স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরিয়েছি, আরো অনেক পথ বাকি। আমার বড় স্বপ্ন ভারতের হয়ে ফুটবল খেলা। বাড়ির আর্থিক সমস্যা প্রবল, তাই খেলাধুলা করতে একটু সমস্যা হয়ই। মা গ্রামে গঞ্জে কাপড় বিক্রি করতে যান, সেখান থেকেই মা আমাকে খেলার সরঞ্জাম কিনে দেয়। ভবিষ্যতে কোনো বড় ক্লাবের হয়ে খেলতে চাই। অঙ্কিতার প্রশিক্ষক দেবকুমার মজুমদার বলেন, অঙ্কিতা খুবই প্রতিভাবান, কষ্ট করে নিজের স্বপ্ন পূরণ করেছে। আমরা সবসময় ওর পাশে রয়েছি। মামি মীরাবুও বলেন, করোনার সময় লম্বা ছুটি ছিল, তখনই ওর ফুটবল খেলার প্রতি ঝোঁক আসে। সারাদিন ফুটবল খেলা, মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে। আমরা কখনোই বাধা দিইনি, শুধু বলেছিলাম পড়াশোনাটাও পাশাপাশি চালিয়ে যেতে। অঙ্কিতা বাংলার টিমে সুযোগ পেয়েছে, এটা আমাদের গর্ব। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত। বাহ, খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। পরের জনকে ডাকো। হ্যাঁ, মিনতি দি আছেন, তৃপ্তি আছে, তাহলে কৃষ্ণাদি এবারে আছে। হ্যাঁ, তাহলে তৃপ্তি এসো। হ্যাঁ, তৃপ্তি। আমি তো রেডি করিনি আজকে। কিছু তো একটা পড়ে তো। আচ্ছা, কেউ নেই রেডি নেই। ও, আপনার পড়া হয়ে গেছে কি? না, আমার হয়নি এখন। তা আপনি করে নিন, তাহলে আমি একটু আবার বের করি। মিনতি দি আছেন। তাহলে মিনতি কি দেওয়া যায়? মিনতি ম্যাডাম, হ্যাঁ, মিনতি দি পড়ো। হ্যাঁ পড়ো। পুরনো থেকে হ্যাঁ, হ্যাঁ ঠিক আজ আছে। শনিবার 2025 22শে নভেম্বর, বাংলা 1432 সালের চৌঠা অঘ্রাণ। নভেম্বরের শৈত্য সন্ধ্যায় সকল বন্ধুদের উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়ে খবর পরিবেশন করছি আমি মিনতি দাসগিরি। বিষ্ণুপুর কৃষ্ণদি একটু মিউট করে দাও। প্রসিদ্ধ হস্ত একে এনআরসি জমা দেওয়া, তারপরে আছে আত্মহত্যা, সুস্থতা, ট্রেনে ঝাঁপ এবং মৃত্যু। এই সমস্ত কিছুকে সহ্য নিয়ে কিছু বাছাই করা টাটকা তাজা খবর আপনাদের জানা, শুনে বর্তমান ভারতবর্ষের হাল হকিকতকে অনুধাবন করবেন। শীতলা উষ্ণতারোদে পৌঁছাতে আজকের বাচ্চা বিশেষ খবরগুলো। দাসী মোদীর 8 বছর ধরে খরচ, মহিলা বিএলও কমিশন নম্বর নেই কেন, হোয়াইট কাছে পার্কিং লট
আমাদের নিরাপত্তায় খবর সিং এখন উদাসীন মোদী সরকার। 8 বছর ধরে শিশুদের পরিষ্কার পুষ্টির খরচ আটকে 8 টাকাতেই। একটি ডিমের 7 টাকা থেকে 7.5 টাকা, অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করতে প্রতিদিনের বরাদ্দ হয় মাত্র 8 টাকা। এটাই কেন্দ্রের নিদান। আর এই নির্দেশ মেনেই 8 বছর যাবৎ 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করতে হচ্ছে রাজ্যকে। 2017 থেকে 2025 সাল পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে 20 টাকা থেকে 30%। ফলে এত কম টাকায় এই প্রকল্প চালানো যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে একাধিকবার চিঠি দেওয়া হলেও কেন্দ্র কিন্তু নিশ্চুপ। এই বিষয়ে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, আসলে কেন্দ্র এই বিষয়ে একেবারে উদাসীন। ওদের কাছে শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করার বিষয়টির কোনো গুরুত্বই নেই। কেন্দ্রীয় বাজেটে তৈরির সময়ও শিশুদের একেবারে গুরুত্ব দেওয়া হয়নি। খবর রাখুন, মহিলা বিএলওদের মোবাইল নাম্বার ছড়ানো হলো, কমিশন কর্তাদের নম্বর ওয়েবসাইটে নেই কেন? যে কোনো ব্যক্তির মোবাইল নাম্বার ব্যক্তিগত, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নম্বরটি। ওই ব্যক্তি নিজে চাইলে তবে তার ব্যক্তিগত মোবাইল নম্বর অন্যরা পেয়ে থাকেন। আর না জানিয়ে এক ব্যক্তির মোবাইল নম্বর সর্বত্র ছড়িয়ে দেওয়া অবিবেচকের কাজ হবে। এখন তো ব্যক্তিগত মোবাইল নম্বরের সঙ্গে আধার, প্যান, রান্নার গ্যাসের কানেকশন, জীবন বীমার পলিসি সহ নানাবিধ পরিষেবা যুক্ত। এই পরিসরে কোনো ব্যক্তির মোবাইল নম্বর রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি এসআইআর কেন্দ্রিক। নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এ রাজ্যের সংখ্যা প্রায় 80,000। ইনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করেছেন তারা। এখন চলছে সেই ফর্ম সংগ্রহ পর্ব। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে ফর্ম সংক্রান্ত বিষয়ে গত 4 নভেম্বর থেকে দিন রাত পার্সোনাল নম্বরে ফোন পাচ্ছেন বিএলওরা। 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহের সময়সীমা, তারপর বেরোবে খসড়া ভোটার তালিকা। কিন্তু বিএলওদের ব্যক্তিগত মোবাইল নম্বর যেভাবে ভাইরাল হয়ে গিয়েছে তাতে আশঙ্কা ডিসেম্বর মাস থেকে কি হবে। আশঙ্কার পরিধি আরো বেশি মহিলা বিএলওদের নিয়ে। সমাজে একজন মহিলার আলাদা সম্মান রয়েছে। ফর্ম বা ভোটার তালিকার নাম না থাকলে তারা কোনো হুমকি পাবেন না তো? অনেকে বলছেন নির্বাচন কমিশনের উচিত ছিল বিএলওদের জন্য আলাদা মোবাইল নম্বর দেওয়া, আর কাজ শেষে ওই নম্বরটি কোনো থাকতো না। লালকেল্লা থেকে কাশ্মীরের অন্য ভারতকে নিশানা করেছি আমরা। স্বীকারোক্তি পাক অধিকৃত কাশ্মীরের সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান যেন কথা মনে রাখে। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পহেলগাঁও হামলার স্মৃতি ফিকে হওয়ার আগেই আত্মঘাতী বিস্ফোরণের শিকার দিল্লি। প্রাথমিক তদন্তে ইতিমধ্যেই পাক জঙ্গি সংগঠন জায়গা ই মোহাম্মদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। তারই মধ্যে এবার পাকিস্তানের জড়িত থাকা নিয়ে এলো স্পষ্ট স্বীকারোক্তি। কাশ্মীরের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে একটি ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আগেও বলেছিলাম বালুচিস্তানকে রক্তাক্ত করলে আমরাও লালকেল্লা থেকে কাশ্মীরের অরণ্য সর্বত্র আঘাত হানবো। আল্লাহর কৃপায় আমরা তা করে দেখিয়েছি। ওরা এখন পা গুনে উঠতে পারেনি, এরা লাশ গুনবে।
স্পষ্টতই কাশ্মীরের মধ্যে বলতে পাহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায় হসলা ও লালকেল্লা বলতে দিল্লিতে বিস্ফোরণের কথা বুঝিয়েছেন হক। ভারতের রাজধানীতে হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান, আমাদের শাহিররা তা করে দেখিয়েছে। পরবর্তী আন্তর্জাতিক খবরের শিরোনামে হোয়াইট হাউসে রোনাল্ড বন্দনায় ট্রাম্প। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, রোনাল্ডোকে পেয়ে আপ্লুত। আমার ছোট ছেলের ব্যারন ওর অন্ধ অনুরাগী। রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের পর এবার বোধহয় বাবাকে একটু বেশি সম্মান করবে ও। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অনুষ্ঠানের বড় চমক অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আসলে বর্তমানে সৌদি লীগের প্রধান মূল রোনাল্ডো। এই যুবরাজ পক্ষ থেকে এই হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন রোনাল্ডো ও তার দীর্ঘদিনের সঙ্গী জিও জিদনা। এছাড়াও বহুজাতিক কর্ণধারদের উপস্থিতি অনুষ্ঠানে শোভা বাড়িয়েছে। এসেছিলেন ফিফা সভাপতি জিরান্নি ইনফান্তিনো। এই ব্যক্তিদের সঙ্গে রোনাল্ডোর সেলফি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রোনাল্ডো ট্রাম্পের নাম পাঠিয়েছিলেন সই করা একটি জার্সিও। লালকেল্লার কাছে পার্কিং লটে বসা বোমা বানিয়েছিলেন উমার। এই মুহূর্তে আমাদের নিরাপত্তা কোথায়? লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে 3 ঘন্টা পার্কিং লটে ছিল আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমার নবী। এতটা সময় সেখানে সে কি করছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্রেই উঠে এলো নয়া তথ্য। জানা গিয়েছে পার্কিংয়ে বিস্ফোরণের বিভিন্ন উপকরণ মিশিয়ে বোমা তৈরি করছিল উমার। বিস্ফোরণের পরে আশেপাশের একাধিক সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখা হয়। জানা যায় সুনেহারি মসজিদের কাছে পার্কিং লটে ঘন্টা 3 গাড়ি দাঁড়িয়েছিল উমার। দুপুর 3:19 ওই পার্কিং চত্বরে প্রবেশ করেছিল সে, আর বেরিয়ে যায় সন্ধ্যা 6:28। এর ঠিক কিছুক্ষণ পরে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়। এই 3 ঘন্টায় একবারও গাড়ি থেকে নামেনি সে। রোজকার মতো রাজধানী যখন কর্মব্যস্ত, তখন সারা বিকেল জুড়ে গাড়ির মধ্যেই বোমা তৈরি করছিল সে। ওই দিন সকালে রাজধানীতে ঢোকার পরও হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন উমর। গাড়ি নিয়ে ময়ূর বিহার ও কান্ট প্লেস এলাকা হয়ে পুরনো দিল্লির দিকে রওনা দিয়েছিল। কিন্তু উমারও তার হ্যান্ডলারদের মাথায় ছিল না সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে লালকেল্লা। এদিন পার্কিং এলাকা প্রায় খালি ছিল, তাই প্ল্যান বদলানো হয়। বেছে নেওয়া হয় জনবহুল নেতাজি সুভাষ মার্গ। যাব একদিকে লালকেল্লা আর অন্যদিকে চাঁদনি চক। সেই মতো গাড়িতে বসে উমার মাল মশলা বানায়, তারপর সন্ধ্যা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়। বুঝুন তাহলে, দিল্লি ভারতের রাজধানী, জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটায় অক্লেশে। তাহলে আমাদের বিষ্ণুপুরের পাঁচমোড়া বা কালাচাঁদ মন্দিরের আশেপাশের এলাকা এত ফাঁকা এবং ঘন বনানীর মধ্যে ওরা কি করবে? বিষ্ণুপুরকে তো বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? বিষ্ণুপুরের টোটো চালকদের নিয়ে বৈঠক আইএনটিইউসির। শহরের যদুবট্ট মঞ্চে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, আইএনটিইউসির বিষ্ণুপুর সভাপতি রাজীব কান্তি রায়, দলের বিষ্ণুপুর সহসভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। বিধায়ক বলেন, বর্তমানে যাত্রী পরিবহনে টোটোর ভূমিকা অপরিসীম। টোটো চালিয়ে বহু বেকার যুবক যুবতী রোজগার করছেন, কিন্তু টোটোর রেজিস্ট্রেশন না থাকায় তা নিয়ন্ত্রণে নেই। সেই জন্য রাজ্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন। এ নিয়ে টোটো চালকদের বিভ্রান্ত করছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী টোটো চালকদের পাশে আছেন। এদিন চালকদের সেই বার্তা দেওয়া হয়েছে। টোটো চালকরা বলেন, এককালীন 15-16 হাজার টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য সর্বনিম্ন মেয়াদী রেজিস্ট্রেশন ফি দিতে যাতে কম নেওয়া হয়, সেই ব্যাপারে এদিন আমরা বিধায়কের কাছে আর্জি জানিয়েছি।
উনি বিষয়টি পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। আমরা মহিলারা ঠিক করেছি বিষ্ণুপুরে টোটোদের দৌরাত্ম্য যে রেটে বেড়ে চলেছে, তাতে করে আমরাও বিধায়কদের কাছে ডেপুটেশন দেব। বিশেষ করে কলেজ রোডের টোটো চালকদের রেটের ঠিক নেই। চোখে চোখে ইশারা করে কোন টোটো চালক প্যাসেঞ্জার চালাবে এবং কত রেট নেবে, এরপর মাঝ রাস্তায় ওঠা চলবে না ইত্যাদি। হোসলা অফিস থেকে আসা যাওয়া 40 টাকা, কোনোদিন যদি শঙ্করতলায় কোনো বান্ধবীকে নামিয়ে দিয়ে যায় তাহলে 10 টাকারও বেশি লাগবে, মোট 50 টাকা দিতে হবে, না দিলে অসম্মানজনক উক্তি করে। ক্যান ইউ ইমাজিন? খবর পড়ছি মিনতি দাসগিরি, সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না। বিষ্ণুপুরে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা। বিষ্ণুপুরে সিএবি ইন্টার ডিস্ট্রিক্ট T20 সিনিয়র ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিষ্ণুপুর স্টেডিয়ামে হাজির ছিলেন সিএবির পর্যবেক্ষক মৌমিতা দাস। তিনি বলেন, বিশ্বকাপ জেতার পর বাংলা তথা গোটা দেশেই মহিলাদের দারুণ উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার রেশ গ্রামে কথাতেও বাংলাতেও পড়েছে। মফস্বলের মেয়েদের মধ্যে একটা ক্রিকেট খেলার প্রতি উৎসাহ তৈরি হয়েছে। আমরা চাই মেয়েরা আরো এগিয়ে আসুক। তাদের সুযোগ দেওয়ার জন্য একাডেমি ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার 5টি জেলার খেলোয়াড়দের নিয়ে বিষ্ণুপুরে প্রতিযোগিতা হচ্ছে। তাতে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নজর এসেছে। আগামী দিনে ওদের কলকাতায় উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ দে বলেন, সিএবি ইন্টার ডিস্ট্রিক্টটি T20 সিনিয়র ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতায় ব্যবস্থাপনার ভার আমাদের দেওয়া হচ্ছে। শান্তনু, শোনো, দেখো মহিলাদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কথা ভেবে এবছর সিনিয়র সিটিজেন স্পোর্টসের উদ্যোগ নাও। আমরা অক্ষম পায়ে দৌড়বো, আমরা হেরে যাব না, আমরা ভয় পাবো না, আমরা করব জয়। পরের খবর বিনোদন জগতের। টেলিভিশন হোক মানবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা ধারাবাহিকের আধিপত্য ঘরে ঘরে। প্রতিদিন বহু দর্শকের মনোরঞ্জন করেন টেলি তারকারা। বৃহস্পতিবার টেলি একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে বাংলা ধারাবাহিকে সেই কলাকুশলীকে সম্মান জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে 2025 সালেই টেলি একাডেমি অ্যাওয়ার্ড দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলির বড় দিক হলো মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা বৃদ্ধি। আমাদের বর্তমান প্রজন্মের কাছে হয়তো ইতিহাস ঠিক মতন পৌঁছচ্ছে না। স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমাদের এই মাটিই কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, নবজাগরণের জন্ম দিয়েছে। এই মাটি সোনার চেয়েও খাঁটি। টেলিভিশন হচ্ছে আমাদের কাছে হৃদয়ের দর্পণ, সমাজ শিক্ষার, সমাজের আলোড়ন। এই জগৎটা না থাকলে মানুষের বিনোদন থাকতো না। টেলি একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল তারকা খচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, জিৎ গাঙ্গুলি, শ্রাবন্তী, অঙ্কুশ, অন্দ্রিলা, নুসরাত জাহান, পূজা বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। চিরসখা জুটি সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস পুরস্কৃত হয়েছেন। এই বিভাগে মোট 7টি জুটি পুরস্কৃত হয়েছেন। জীবনকৃতি সম্মান পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দরাজ হৃদয়। খালি চেক তুলে দিচ্ছেন আর চেক কাটছেন না সিনিয়র সিটিজেন অথবা যারা রিটায়ার্ড পার্সন অথবা সরকারি কর্মচারী, যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জিতেও চুপ করে আছে, ডিএর কথা বলেন না, তাদের ব্যাপার হৃদয় দরাজ নয় কেন? কেন এত কারুণ্য? খেলার খবর অনেক হয়েছে, এবার খোল নলচে বদলে ফেলা হোক। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। বাংলাদেশের বিরুদ্ধে গুরপ্রীতদের পরাজয়ে এতটুকু বিস্মিত নই, বরং প্রাক্তন ফুটবলার হিসেবে লজ্জিত। পদ্মপাড়ে খালিদ ব্রিগেডের
সলিল সমাধি, কার্যত অশরী সংকেত। পিছতে পিছতে ভারতের ফিফা র্যাঙ্কিং এখন 142। যেভাবে চলছে ডাবল সেঞ্চুরি, নিশ্চিত তাতে অবশ্য ফেডারেশনের কিছু যায় আসে না। ভারতীয় ফুটবলকে প্রায় লাটে তুলেছেন তারা। অনেক হয়েছে। অন্তর্জলি যাত্রার আগে গদি ছাড়ুন, না হলে ফুটবলের জায়গা হবে মিউজিয়ামে। ভারতীয় ফুটবলের কাঠামো প্রায় ভেঙে পড়েছে, ফলে আবার শূন্য থেকে শুরু করা উচিত। দেওয়াল যখন পিঠে ঠেকেছে, তখন এই অবস্থায় খোল নলচে বদলানোই একমাত্র উপায়। ওদের অন্তত 2 বছর সময় দেওয়া হোক। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে যুব দল নিশ্চয়ই সাফল্য পাবে। এবার খবর শেষ করছি। শীতের আমেজ কিছুটা কমেছে। তারপর আমরা আজকে হট, কারণ আমাদের হোসলা সম্পাদিক কল্পনা মুখোপাধ্যায়ের 44তম বিবাহ বার্ষিকী পেরিয়ে গেল। খাওয়া দাওয়াও এবং নাচা গানা হয়েছে কিছু কিছু, বাকিটা বাকি আছে অন্যান্য সদস্যদের জন্য। না না না, আপনারা বেশি চিন্তা করবেন না। আমরা হোসলা পরিবার একটা বড় আকারে কিছু করব, যখন আপনারা সকলে আমন্ত্রিত হবেন এবং আপনাদের সবাই পারফরমেন্স দেখাবেন। এছাড়াও আমাদের আবার পিকনিকের আয়োজন, বেড়াতে নিয়ে যাওয়ার আয়োজন চলছে। সেই আয়োজনে সবাই আমরা মিলিত হন, সবাই একসঙ্গে আনন্দ করি। যাদের অত্যন্ত শরীর খারাপ থাকবে তারা না যেতে পারলে তাদের আবার বাড়িতে বসেও কষ্ট হবে। তবু বলি, যতটা পারবেন এখানে পার্টিসিপেট করুন। আমি সকলকে আবার শুভ সন্ধ্যা জানিয়ে আজকের খবর শেষ করছি। নমস্কার। ব্যাপক, দারুণ। আচ্ছা, এবারে নিউজ রিডিং বাকিগুলো আমরা প্র্যাকটিসটা শুনবো। তার আগে আপনাদের প্রতিযোগিতা যেটা আমরা ভেবেছি আর কি, সেটা নিয়ে কিছু ডাউট থাকলে বলুন। ডাউট কিছু নেই, মানে আমি একটা ভিডিও রেকর্ড করেছি, ওটাতে বলা আছে যে প্রথম রাউন্ডটাতে আপাতত ফোকাস করুন। প্রথম রাউন্ডটাতে আপনাকে একটা টপিক দেওয়া হবে 5ই ডিসেম্বর আপনাদের সকলকেই। সেই টপিকটা দিয়ে আপনাকে একটা ছোট গল্প লিখতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলেছিলাম যে কলিযুগ যদি ঘোর কলি হয় তখন কি হবে, এটা একটা উদাহরণই দিচ্ছি বারবার ধরে। এই উদাহরণটাই দিচ্ছি বারবার ধরে, এই জন্য নয় যে অন্য উদাহরণ নেই, এই জন্য যে উদাহরণের কনসিস্টেন্সি থাকবে, যে আপনারা বুঝবেন টপিকটা কি ধরনের হতে পারে। এই টপিকটা নিয়ে যদি মানুষ ভাবতে শুরু করে, নিজের নিজের ভাবনা অনুযায়ী মানুষ লিখবে, তাই না? তো এটা আপনাকে খাতা পেনে লিখতে হবে। খাতা পেনে লিখে, এটা টপিক নয়, এটা উদাহরণ টপিক। আসল টপিক 5 ডিসেম্বর দেওয়া হবে, সেই টপিকটার উপরে আপনাকে লিখতে হবে। আর সেটা ছোট গল্প লিখতে হবে একটা 1000 শব্দের মধ্যে। এবং সেই যে গল্পটা আপনি লিখলেন সেটাকে অডিও রেকর্ড করে হজলাকে পাঠাতে হবে। অডিও রেকর্ড করতে যদি অসুবিধা হয় হজলার নাম্বারে ফোন করবেন, হজলা আপনাকে গাইড করে দেবে। অডিও রেকর্ড, অডিও টাইপ নয়, মোবাইলে টাইপ করতে হবে না। খালি আপনাকে দুটো জিনিস পাঠাতে হবে, অডিও রেকর্ড করে গল্পটাকে গল্পের ছলে বলা সেটা, আর যে খাতা পেনে আপনি লিখেছেন তার প্রথম পেজটা ছবি তুলে আপনার হাতের লেখা, এটা হাতের লেখা এবং তার সাথে গল্প বলার যে একটা গেম আর কি। তো আপনি যে খাতা পেনে লিখলেন প্রথম পাতাটার খালি ছবি তুলে হজলাকে পাঠাতে হবে। বোঝা গেছে? দুটো জিনিস। এটা প্রথম রাউন্ডটাতেই, এটা প্রথম রাউন্ডেই হাতের লেখা। প্রথম রাউন্ডে হাতের লেখার সাথে সাথে অডিওটাও পাঠাতে হবে। দ্বিতীয় রাউন্ডেও হাতের লেখা চেক করব, কিন্তু প্রথম রাউন্ডেই প্রথমে একবার চেক করে নিতে চাইছি। আচ্ছা শান্তনু, একটা কথা বলছি। যদি ওই এটা তুমি যে টপিকটা দেবে সেটা যদি একটু বাস্তবধর্মী আর একটু মানে একটু যদি সহজ সরল হয়, খুব একটা ইতিহাস ধর্মী, খুবই বাস্তবধর্মী হবে, খুবই সহজ সরল হবে, যাতে আমরা লিখতে পারি, যাতে আমরা আবার পড়ে শোনাতে পারি, তোমাদেরকে অডিও করতে পারি আর কি। একদম এইটাই আর কি। টপিকটা শক্ত হলে তাহলে এমন টপিক যেটা আপনাদের সকলের কাছেই সহজ সরল গ্রহণযোগ্য হবে, সবার লেখার মতো টপিক থাকবে। যদি আপনি একটু ভাবেন কেউ, সবাই লিখতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে প্রথম রাউন্ডে কি কি দিতে হবে বুঝতে পারলেন? একটা ছবি পাঠাতে হবে, যে ছবিটা হচ্ছে আপনার হাতের লেখাটার ছবি। হাতের লেখা মানে খাতা পেনে আপনি লিখেছেন গল্পটা, পুরোটা না পাঠালেও প্রথম পাতাটা ছবি তুলে পাঠাতে হবে। একটা ইমেজ হজলাকে পাঠাতে হবে, হজলার নাম্বারে, হজলা গ্রুপে নয়। আর দ্বিতীয় হচ্ছে যে গল্পটা আপনি লিখলেন সেটার অডিও রেকর্ড করে পাঠাতে হবে। মোটামুটি 1000 শব্দের মধ্যে, 1000 শব্দের মধ্যে মানে হচ্ছে
যে আপনি 100 ওয়ার্ডেরও লিখতে পারেন, 200 লিখতে পারেন, 150ও লিখতে পারেন, 999 লিখতে পারেন। তো মোটামুটি একটা যতটা পারবেন ছোটর মধ্যে লিখুন। আর কেননা আপনি যত বড় লিখবেন তত আপনাকে ওটাকে রেকর্ড করতে সময় লাগবে, তাই জন্য ওটাকে অডিও রেকর্ড করে আপনারা হজলা নাম্বারে পাঠাবেন। বোঝা গেছে? আপনার কি ডাউট আছে বলছি গল্পের নাম দিতে হবে? দিতে পারেন, নাও দিতে পারেন। আমাদের কাছে মূল হচ্ছে আপনি গল্পটা কিভাবে ভেবেছেন সেটা দিতেও পারেন, না দেওয়ার কিছু নেই। আচ্ছা, তুমি মেমোরি গেম হিসাবে যেটা দিয়েছিলে সেটা তো আমি ভালো বুঝতে পেরেছি নাকি জানি না, কলি যখন ঘোর কলি হবে ওটা কি গল্প আকারে বলেছো না ওটা প্রবন্ধ আকারে, না নিজের যা মানে মনে হচ্ছে সে সম্পর্কে সেই রকম ভাবে এটা লিখতে বলেছো? প্রথম কথা, ওটা প্রবন্ধ হিসেবে তো নয়, 1 নম্বর। 2 নম্বর, নিজের যেটা মনে হচ্ছে সেটা লিখতে হবে, কিন্তু একটা গল্পের আকার দিতে হবে। কেননা যখনই আপনি ওটাকে অডিও রেকর্ড করে পাঠাচ্ছেন তখন যারা শুনছেন তারাও তো ধরুন মানুষ, তারাও যদি গল্পটা শুনতে ইন্টারেস্ট না পান তখন কিন্তু ব্যাপারটার একটু প্লট হারিয়ে যাবে। তাই জন্য ওটাকে গল্পের আকারে নিজের চিন্তা ভাবনাটাকে প্রকাশ করতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি একটা, এই যে কলিযুগ যেটা বলছি না, কলিযুগ যদি ঘোর কলি হয়, আমাকে যদি কেউ লিখতে বলতো আমি চেষ্টা করতাম এটা বলতে যে আমি এভাবে বলতাম যে কলিযুগ যখন ঘোর কলি হবে, আমি দেখতে পাচ্ছি যে প্রবীণ মানুষেরা রাস্তায় কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছেন, তরুণ ছেলে মেয়েরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু কেউ কোনো প্রবীণদেরকে সাহায্য করছেন না, কারণ তাদের নিজেদের সময় নেই, তারা সকলেই ব্যস্ত। ছেলেরা বাবা মাকে একেবারেই দেখছে না, আর বাবা মারাও ছেলেদের উপরে যে হতাশা সেটা প্রকাশ করছেন। বাড়িতে বাড়িতে নির্যাতন চলছে, ছেলে মেয়ের উপরে, মেয়ে ছেলের উপরে এই ধরনের নির্যাতন চলছে। এরকম করে আমি একটা ঘটনা তৈরি করার চেষ্টা করতাম, কিছু ক্যারেক্টারের নাম দিতে পারতাম। এটা আমার আঙ্গিক, আপনার আঙ্গিক আলাদা হতে পারে। আমি একটা ঘটনার নাম রামবাবু ক্যারেক্টারাইজেশন নিয়ে আসতে পারতাম, যে রামবাবু আজকে বাড়িতে খেতে পায় না, কিন্তু বাইরে যখন বৃদ্ধাশ্রমে যাচ্ছে তখন সেখানেও তাকে খেতে দিচ্ছে, কিন্তু নিজের পছন্দ মতো খেতে পাচ্ছেন না। ঘোর কলি হলে এটাই হবে। তখন এই যে ধরনের অনাচার, যে ধরনের দুর্নীতি এখন দেখা যাচ্ছে, এর থেকে অনেক বেশি দুর্নীতি। বেসিক্যালি কলিযুগ ঘোরকলি কেমন হবে, এটা ভাগবতেও কিছুটা প্রসঙ্গ আছে, যারা ভাগবত পাঠ করেছেন বা করবেন সেখানের থেকে তারা উপলব্ধি করতে পারবেন। তখন অনেক কিছু জিনিসপত্র অনেক নেগেটিভে চলে যাবে, কোনো পজিটিভ জিনিসপত্র থাকবে না, কোনো পজিটিভ কাজ করা মানুষদেরকে ধরে ধরে পেটানো হবে। এই ধরনের অনেক কিছু বর্ণনা ভাগবতে আছে। এবারে এটা হচ্ছে আমার নলেজের রেফারেন্স, আপনার নলেজের রেফারেন্স হচ্ছে আপনার কাছে আপনার অভিজ্ঞতা, আপনার অন্য কোনো পুস্তক থেকে হতে পারে, আপনার বাস্তব জীবন থেকে হতে পারে, তাই না? কিন্তু আর একটা শান্তনু সময় দিয়ে দেবে তো, সময় বলে দেবে তো। সময় বলতে কত দিনের মধ্যে দিতে হবে? এটা অডিও রেকর্ডিং করে তোমার কাছে যে পাঠাতে হবে সেটা সময় বলে দেবে তো, যে এই সময়ের মধ্যে পাঠাতে হবে? হ্যাঁ, ওটাই 2 দিন মিনিমাম সময় দেওয়া হবে। যদি কখনো ধরো আমরা দেখলাম যে 2 দিন সময়টা সাফিসিয়েন্ট নয়, যদি আমাদের মনে হচ্ছে সাফিসিয়েন্ট, যদি মনে হয় হচ্ছে না, সেই সময় সেটা বাড়ানোও হবে। সময় কোনো বাধা হবে না, আপনারা লিখুন, মন খুলে লিখুন, নিজেদের সংসার সামলে লিখুন, সেটাই আমরা চাইছি। 1 নম্বর ওটা। আর 2 নম্বর, যখন অডিও রেকর্ড পাঠাচ্ছেন তখন অডিওটা কত বড় হচ্ছে ছোট হচ্ছে ওটা দেখার দরকার নেই। আপনি মন খুলে গল্প বলার আগে গল্পটা বলুন, কারণ একটা লিমিট তো আমরা দিচ্ছি শব্দের, 1000 শব্দ, তাই না? তার বেশি যেন না যায়, তার থেকে কম লিখলে ভালো। হ্যাঁ, বুঝতে পারলেন পম্পা ম্যাডাম? যে যেমনই টপিক হোক সেটাকে আমি গল্পে, যদি ওটা নিয়ে সিনেমা বানাতে হতো আপনি কিভাবে বানাতেন? ইন্টারেস্টিং বানাতেন না, মনোগ্রাহী হতো, কম জিনিসপত্র বলতাম, কিন্তু সেটার মধ্যেই অনেক জিনিসপত্র, অনেক খোলা অ্যাভিনিউ, অনেক ওপেনিং থাকতো। মানুষ ভাবতো এটার পরে এটা হচ্ছে এত খারাপ হচ্ছে, মানুষের কাঁদি দেবে, হাসি দেবে, সবকিছু করবে আপনার গল্প। সেই রকম গল্প করতে হবে। বাবা কঠিন গো, ভীষণ কঠিন। আপনার সমস্ত কল্পনা শক্তি লাগাবেন, তাহলে যেটা আসবে সেটাই। ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো ডাউট আছে কি? এক এক করে জেনে নি। মিতা ম্যাডাম, আপনার কোনো ডাউট আছে? না, শুনলাম, কিন্তু আমি মানে বলে দিতে পারি যে আমি পারবো বলে মনে হয় না। না, আমি একটু এক্সপ্লেনেশন দিচ্ছি বলে আপনাদের মনে হচ্ছে, আসলে কিছুই নয় ব্যাপারটা। ওইটা মিতা তুমি বলো, কিন্তু তুমি না, আমরা চাই জেনুইনলি এটা নিয়ে আমরা একটা ভিডিও রেকর্ড করলাম বা আবার একটা কোয়েরি ডিসকাশন রাখলাম। আজকে কয়েকজন জয়েন করেছেন, এই জন্য করছি যাতে করে মেম্বাররা অংশগ্রহণ করেন। কারণ হচ্ছে অনেক পরে প্রতিযোগিতা, এর অনেক আগে হচ্ছে আপনার মেমোরি টেস্ট হবে, আপনার ব্রেন খুলবে।
কারণ আমাদের যে ক্রিয়েটিভ থিঙ্কিং সেটা আমাদের লেফট ব্রেন সেটাতে কাজ করে আর কি, রাইট ব্রেন মেমোরাইজেশনে কাজ করে। তো লেফট ব্রেন যখন আমাদের সকল মানুষই আমরা এখন নিজের অরিজিনাল থিঙ্কিং নেই একবারেই, ফরওয়ার্ডেড পোস্ট কপি পেস্ট চলছে না, দুনিয়াতে কি চলছে দেখতেই পাচ্ছেন। তো অরিজিনাল থিঙ্কিং বা অরিজিনাল রাইটিং এর অভাব প্রচন্ড ভাবে, এবং তাতে কি হচ্ছে যে মানুষটা অরিজিনাল ভাবে ভাবছে না তারই ক্ষতি হচ্ছে, তার ব্রেনের ক্ষতি হচ্ছে, ব্রেনের বয়স বেড়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য এই প্রচেষ্টাগুলোকে খেলার ছলে নিন, তাই না? ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হবে, বাকিরা, কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা উইনার নয়, তারা উইনার যারা ব্রেনটাকে অ্যাপ্লাই করবে। ধরুন এমন কেউ হলো কোনোরকম, হ্যাঁ বলুন মিনতি ম্যাডাম। আমি বলছি নিউজ রিডিং এর মধ্যেও তো অরিজিনাল থিঙ্কিং আমি মানে পুশ করি, কারণ আমি পুরোটাই ওই পেপার পড়ে পেপার অনুযায়ী নিউজ রিডিং করি না। একদম একদম, তাহলে ওটাও তো ব্রেন খুলবে তো তাহলে। একদম একদম, হ্যাঁ চলবে। সেরকমই আরেকটা আঙ্গিকে এটা করা হচ্ছে, কারণ নিউজ রিডিং সবাই করেন না যেহেতু, তাই জন্য এটা আরেকটু নতুন ধরনের সৃজনশীলতা সবার মধ্যেই আছে। এবং একটা ছোট গল্প, যেমন একটা এয়ারফোর্স বা আর্মিতে একটা টেস্ট হয় যার আলোচনা হচ্ছে তাই বলছি, থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট বলে, টিএটি। সেখানে কি করা হয়, খুবই ইন্টারেস্টিং যে একটা ছবি আপনাকে দেখানো হবে বড় স্ক্রিনে, একটা ছবি দেখানো হয়, ওটাকে বলা হয় এসএসবি, জানি না কেউ নাম শুনেছেন নাকি, সার্ভিস সিলেকশন বোর্ড, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম অফ ইন্ডিয়া। আইআইটি এক্সাম আর এই এসএসবি সব থেকে টাফেস্ট। তো ওখানে কি করা হয়, একটা বড় স্ক্রিনে কিছু ছবি দেখানো হয়, ঠিক আছে? ওই ছবিটা দেখে বিভিন্ন মানুষ তার যেরকম সংস্কার, তার যেরকম মেন্টালিটি, সেটা সেই অনুসারে সে একটা গল্প লেখে। সেই গল্পটা কে কি গল্প লিখছে সেরকম কিছু না, যেভাবে আপনি ভাবছেন, কোন একটা কেউ গল্প লিখলো যে একটা লোক একটা তার বাবাকে মারছে, আবার অন্য একজন সেটাকে এমন অ্যাঙ্গেলে দেখলো, ছবিগুলো হয়ই সেরকমের আর কি, যে সেখানে দেখলো যে দুজন মিলে একটা সমুদ্রের ধারে ঝাড়ু দিচ্ছে। একই ছবি দেখে বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন রকম হয়। তো সেরকম আমরা যখন টপিক দেবো, আপনি কিভাবে ভাবছেন সেটা আপনার অরিজিনালিটি, সেটা আপনি, এবং সেখানে জাজমেন্টের কোনো ব্যাপারই নেই, কারণ সবার অরিজিনালিটি হচ্ছে ভগবান, তাই না? কেউ যদি অ্যাকচুয়াল পিওর অর্থে ভালোভাবে ভাবতে পারে, নিজের অ্যাবিলিটি অনুযায়ী ভাবতে পারে, সবটাই ঈশ্বর, তাহলে সবার অরিজিনালিটিটা হচ্ছে খুবই সুন্দর। খালি প্রবলেম হচ্ছে যে আমরা এই যে মিতা ম্যাডাম যেটা বলছেন, বা আরো যারা ভাবছেন, মিতা ম্যাডাম তো বললেন, বাকি অনেকেই ভাবছেন যে আমি পারবো না, তার মানে কি যে আমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছি না। এই একটা প্রসেস, এটা ক্রিয়েটিভ প্রসেসের মাধ্যমে ঠাকুর পুজো করা যেমন একটা ভগবানের কাছে পৌঁছানো, এই ক্রিয়েটিভ প্রসেস গুলো দিয়েও ভগবানের কাছে পৌঁছানো যায়, তাই না? ব্যাপারটাকে এইভাবে নিন যে এই বয়সে এসে আমি সেই কাজটা করবো যেটা ইয়াং জেনারেশন হয়তো ভাবছেও না করার কথা, তাহলে অলরেডি বয়স কমে যাচ্ছে যখন আপনি অংশগ্রহণ করছেন। চেষ্টা করবো। শান্তনু, একটা কথা বলছি কি যে কোনো টপিক যে তোমরা দেবে সেইটার উপরে কি কথোপকথনের মধ্যে জিনিসটাকে দাঁড় করাতে হবে, না এমনি আমার ধারণাটা আমি পৌঁছে দেবো? আপনার একটা ছোট গল্প হিসেবে আপনি লিখুন। এবার ধরুন একটা কথোপকথন লিখছেন, তো কথোপকথন লিখতে গেলে এমন নয় যে লেখা যাবে না আমি বলছি, কিন্তু কথোপকথন লিখতে গেলে 1000 শব্দের মধ্যে ওটাকে ধরানো মুশকিল, ঠিক আছে, 1 নম্বর। তবে এমনও হতে পারে যে আপনি ধরুন এই যে কলিযুগ ঘোর কলিটাকেই ধরছি এক্সাম্পল হিসেবে, ঠিক আছে, আপনি ধরুন লিখলেন যে কলিযুগ যখন ঘোর কলি হবে, রাস্তার ধারে কেঁদে কেঁদে ঘুরে বেড়াবে বয়স্ক লোকেরা, এই একটা লাইন লিখলেন। তারপরে একটা শুরু করলেন, রামবাবু বলছেন যে কেউ আমার দিকে একটু তাকাও গো, আমাকে রাস্তাটা পার করে দাও গো। হতেই পারে আপনি গল্পের মধ্যে এই ধরনের কনভারসেশন করছেন, আপনার কল্পনা। তখন পাশ থেকে একটা ছেলে বলছে, দুধ দাদু নিজে পার হও, আমার কোনো কাজ নেই, আমার অনেক ব্যস্ত, আমাকে এখন চাকরি খুঁজতে বিদেশে যেতে হবে, ভারতে কোনো চাকরি নেই, এখন বাংলায় চাকরি নেই, হয়তো কলিযুগ ঘোর করি হলে ভারতেই চাকরি নেই, হতেই পারে, আপনার কল্পনা শক্তি। এই যে আপনি একটা কনভারসেশন দিলেন, দিতেই পারেন, না দেওয়ার কিছু নেই। বুঝতে পারলেন বিদিকা ম্যাডাম? হ্যাঁ বুঝতে পারলাম। কনভারসেশনের মাধ্যমেও হতে পারে, বা এমনি আমার ধারণাটাও আলোচনার মাধ্যমেও আমি দাঁড় করাতে পারি, তাই তো? হ্যাঁ, ব্যাপারটার একটাই জিনিস, যেন গল্পটা গল্পের মতো হয়, মানে আপনার গল্পটা লোকে শুনতে চায়। সে আপনার বলার আঙ্গিকের উপরেও ডিপেন্ড করে, কিন্তু তার সাথে গল্পটা লিখেছেন কেমন তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবারে আপনি যদি পুরোটাকে সংলাপ করতে যান, তখন কিন্তু সেটা নাটকের ফরম্যাটে চলে আসবে, আর সেটা 1000 শব্দের মধ্যে হবে না। এটা অ্যাকচুয়ালি রাউন্ড 2, যেটা তৃপ্তি ম্যাডামকে আমি বলছিলাম সকালে, যে রাউন্ড 2-তে অ্যাকচুয়ালি ওই ছোট গল্পটাকেই নাটকের ফরম্যাট নিয়ে যেতে হবে। সেটা এই মুহূর্তে আমরা চাইছি না, তাই পুরোপুরি সংলাপ আকারে করুন আপনি। এটা আপনার সময় নষ্ট হবে, আপনার এই ওয়ার্ডের মধ্যে ধরাতেও পারবেন না। আর সব থেকে ভালো হচ্ছে, আর ছোট গল্পের মধ্যে খুব বেশি কথোপকথন থাকে কি, খুব বেশি থাকে না, দেখবেন।
তাহলে এমনি আলোচনাটা জাস্ট আলোচনা করে মানে আমার মন্তব্যগুলোকে আমি দাঁড় করিয়ে দেবো। একদম। এবং যদি তার মধ্যে সংলাপ বা কনভারসেশনের দরকার হয় নিশ্চয়ই দেবেন, না দেওয়া মানে টুকরুম্বা দিলাম যে ব্যবহার করবো এরকম নয়। আপনার মতে একটা গল্প যেরকম হওয়া উচিত, ছোট্ট গল্প, সেরকমই আপনি লিখবেন, কোন রকম ছোট গল্পের মতো। একদম। না, প্রথম টপিক যেটা দেবে সেটা কি আলোচনার মধ্যে দিয়েই আমরা সারবো, না সেখানে কথোপকথন কোন রকম দেওয়া যাবে না? দেওয়া যাবে না বলে কিছু নেই, আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটাই লিখবেন। আমরা টপিক দিচ্ছি, আপনার পুরো ফ্রি হ্যান্ড আছে যে আপনি যা মন যাচ্ছে সেটা লিখুন। আমাদের দিক থেকে নিয়ম হচ্ছে 1000 শব্দের মধ্যে, কারণ খুব বেশি বড় হলে সেটা ছোট গল্প থাকবে না, আর 2 খুব বেশি বড় হলে আপনার অডিও রেকর্ড করতেও অসুবিধা হবে, আমাদের শুনতেও অসুবিধা হবে। আর বাকি আমি আরেকটা কথা বলছি, না হ্যাঁ ও বা এগুলো বাদ দিয়ে তো সমস্ত কিছু আপনি ওয়ার্ড কাউন্ট করতে যাবেন না, চেষ্টা করুন। ওগুলো সাধারণত কাউন্ট করা হয় না, জানি যখন সেগুলো না। দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলি, যখন জাজমেন্টের জন্য আপনি পাঠাচ্ছেন, আপনি কি পাঠাচ্ছেন বলুন তো? খালি আপনার খাতা পেনে লেখা ছবিটা, তাই তো, প্রথম পাতাটা, সেখানে আমরা ওয়ার্ড কাউন্ট করছি না তো। প্রথমে আমরা তো গল্পটা শুনছি আপনি কেমন বলেছেন, প্লাস আপনার হাতের লেখাটা প্রথম পাতা থেকে বোঝার চেষ্টা করছি। জাজমেন্ট ওয়ার্ড কাউন্ট করবে প্রথমেই বসে, এটা তো নয়। আমরা চেষ্টা করব যে যিনি অংশগ্রহণ করছেন তিনি সচেতন আছেন যে আমি একটা ছোট গল্প লিখেছি, 1000টা 1020 হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 1000টা যদি 1500 হয়ে যায়, 2000 হয়ে যায়, তখন অসুবিধা। যিনি লিখছেন তারও, যিনি দেখছেন তারও। আমরা ওয়ার্ড কাউন্ট করবো না ওরকম ভাবে, আপনি যেটা বলছেন না, অত পুঙ্খানুপুঙ্খ উদ্দেশ্য ওয়ার্ড কাউন্ট করার আমাদের নয় তো। বুঝতে পেরেছি? হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে বাঁধা থাকলো। একদম মাথার মধ্যে ওটা রাখবেন। অত ওয়ার্ড কাউন্ট নিয়ে আমরা নই। আমাদের 2টি ক্রাইটেরিয়া, গল্পটা বলছেন সুন্দর করে আর গল্পটা লিখছেন নিজের আঙ্গিকে। ঠিক আছে? আচ্ছা, মিতা ম্যাডাম তো জিজ্ঞেস করলাম, শ্যামলী ম্যাডাম আপনার কোনো ডাউট আছে? না, আমার ডাউট নেই। আমার যেটা মনে হয়েছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব, যা সেটা পরে কি হবে সে ভাবনাম পরের কথা, চেষ্টা করব। কিন্তু আমার যেটা মনে হচ্ছে শান্তনু, আমি প্রথমে কি মূল ভাবনাটার উপর জোর দেবো যে আমার ভাবনাটা কি, তারপরে ভাবনাটার এবার আমি কিভাবে সাজাবো বা কিভাবে লিখবো, কোন বাক্য দিলে সেটা ভালো লাগবে, শ্রুতিমধুর বা দেখতে, সেটা করলাম। কিন্তু ক্যারেক্টারটা তো আমি পরের, যদি মনে হয় যে ওটাতে ক্যারেক্টার দেওয়া যেতে পারে, সেটা তো পরের স্টেপও যেতে পারি। নিশ্চয়ই। আসলে কি মূল ভাবনাটা, মানে যে টপিকটা থাকবে তার মূল ভাবনাটার উপর আমাদেরকে স্টোরিটা লিখতে হবে, তাই তো? আচ্ছা, আরেকটা কথা বলছি, কলিযুগ যখন ঘোর কলি হবে বলতে আমরা যেমন এইভাবে বলছি যে কোনো অন্ধ লোক পার হচ্ছে কি বয়স্ক মানুষের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু যখন ঘোর কলি হবে তখন শুধু বয়স্ক মানুষেরই অসুবিধা হবে না, যারা মাঝামাঝি তাদেরও অসুবিধা হবে, আর যারা ছোট শিশু তাদেরও অসুবিধা হবে। তখন মানুষের একদম এইটাই আমি বলতে চাইছিলাম, যে আপনার পার্সপেক্টিভে যদি মনে হয় যে হ্যাঁ সবারই এরও এই অসুবিধা হবে, ওর ওই অসুবিধা হবে, সবার অসুবিধার ধরনও আলাদা হবে, তাই না? আপনি সবগুলি আপনার যেটা মন যাচ্ছে সেটা লিখবেন। আমাকে যদি কেউ লিখতে বলতো, আমি বলছি এই মুহূর্তে উদাহরণ হিসেবে বলছি খালি, যে আমি হয়তো ওটাতে ঢুকতাম, ওটাতে গভীরে যেতাম, এটা আমার আঙ্গিক অ্যাজ এ পার্টিসিপেন্ট বলছি, বুঝতে পেরেছেন তো? ওইটাই আমি ভিডিওতেও বলেছি যে কলিযুগ যদি ঘোর কলি হয় তো কি কি ভাবে খারাপ হতে পারে আপনি ভাবুন। আপনার মনে হচ্ছে যে আপনার কল্পনা শক্তিতে এটা তো হবেই, এইরকম তো হতেই চলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে ডিভোর্স রেট দেখবেন একটু র্যাম্প আপ হচ্ছে, ডিভোর্স রেট বাড়ছে, জানি না সামাজিক প্রেক্ষাপটে আপনারা ব্যাপারগুলো দেখেন কি ভাবেন না, কিন্তু বাড়ছে, প্রচন্ড পরিমাণে বাড়ছে। হ্যাঁ, এবং এটা যখন ঘোর কলি হবে, আমার ধারণা যেরকম ভাবে আমি মানুষজনকে দেখি, যে ডিভোর্স রেট এত বেশি হবে যে ম্যারেজ রেটের থেকে বেশি হবে, এবং মানুষজন বিয়ে করতে ভয় পাবে, বোথ জেন্ডার, ছেলে মেয়ে ভরসা করতে, বিয়ে করতে ভয় পাবে, এবং ম্যারেজ উইল নট বি এ রিয়েলিটি। এটা আমার মনে হয় ঘোর কলিতে এটা হবে। ম্যারেজ হচ্ছে না মানে কি এটা ট্রাস্টওয়ার্দি ফ্যামিলি হচ্ছে না, ট্রাস্টওয়ার্দি ফ্যামিলি হচ্ছে না মানে কি যে ইন্ডিয়ার যে অ্যাকচুয়াল সংস্কৃতি, পরিবারতন্ত্র ভেঙে যাচ্ছে। ঘোর কলিতে আমার পার্সোনালি মনে হচ্ছে এটা হবে। আপনার মনে নাই হতে পারে, আপনার মনে হতে পারে না, এটা ভুলভাল কথা, আপনার ধারণা আপনার মতো করে হবে, বুঝতে পারছেন বম্বা ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। পরিবারতন্ত্র ভেঙে যাচ্ছে মানে কি, যে ভারতীয় শাস্ত্রের যে এই যে আমরা গীতা উপনিষদ করছি, এগুলো তখন দিবা স্বপ্ন হবে। মানুষ ভাবতেও পারবে না যে এগুলো পড়তে হয়, পড়া যায়। ওদের মনে হবে এগুলো যেমন এখন অলরেডি আমরা রামকৃষ্ণদেবকে রিয়েলিটি মানি, কারণ রামকৃষ্ণদেব আমাদের কাছাকাছি সময়, অলরেডি গীতাকে অনেকে গাল গল্প হিসেবে ভাবে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। তখন ঘোর কলিতে রামকৃষ্ণদেবকে নিয়েও তুচ্ছ করা হবে, গীতা নিয়েও তুচ্ছ করা হবে, উপনিষদ দূরস্থ।
এটা আমার ধারণা। এবারে আপনার ধারণাতে হতেই পারে অন্য কিছু, তাই না? আপনি নিজের ধারণা অনুযায়ী লিখবেন। শান্তনু কিন্তু আমাদেরকে মোটামুটি 3টে থট দিয়ে দিল, একটা একদম 3টে পয়েন্ট পেয়ে গেলাম। অনেকগুলোই থট দিয়ে 3টে পয়েন্টের আমাদের যে ভাবনাটা, আমরা যে থট মধ্যে সেটা কিন্তু দিয়ে দিল অলরেডি। মানে কলিকাল নিয়ে একটা বৃদ্ধ, একটা রামকৃষ্ণ, মানে আমাদের এখনকার যে রাম শ্রীকৃষ্ণ সেইটা, আরেকটা মাঝে একটা বললে না ওই তোমার ম্যারেজে নিয়ে, 3টে আমরা পয়েন্ট অলরেডি পেয়ে গেলাম। চুজ করবো কোনটাতে এগোতে পারবো সেটা আমাদের ভাবনা। না, এটা কিন্তু অভ্যেসের জন্য, আসল টপিক 5 তারিখে দেওয়া হবে। হ্যাঁ, না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, মোটামুটি একটা ভাবনা তো আমাদের মধ্যে এলো। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, ভালো বলেছেন, মানে প্র্যাকটিস করার জন্য খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদম একদম। দেবশ্রী ম্যাডাম বলুন। দেবশ্রী ম্যাডাম বলুন। আমি বলছিলাম টপিকটা পেয়ে গেলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওইটা আমারও মাঝে মাঝে মনে হচ্ছে যে এত এইসব না করে টপিক নিয়ে দিই, তারপরে আমার মনে হচ্ছে যেহেতু এটাকে আমাদের একটা একবার মিউট করে দিন দেবশ্রী ম্যাডাম, একবার মিউট করে দিন দেবশ্রী ম্যাডাম। হ্যাঁ, তো যেহেতু আমার মনে হচ্ছে যেহেতু এটা আমরা স্বচ্ছ প্রতিযোগিতার আকারে করছি না, তখন বেসটা ক্লিয়ার রাখা ভালো। যে ধরুন আজকে এখানে 12, 13, 14 জন আছে, তো টপিকটা আজকে এখানে দিলে তো হবে না, আরো বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করছেন, তাদেরকে কি করে দেবো? তখন তারা তো ডিসঅ্যাডভান্টেজ, যে আপনারা বেশি সময় ধরে জিনিসটা ভাবছেন, ওরা কম সময়ের জন্য। তাই জন্য অফিসিয়ালি একটা ডেটেই দেওয়া উচিত। এটা আরেকটা বলছি আমি মজা করে বললাম। না, আমি বুঝেছি। আমারই মাঝে মাঝে আপনার মজাটা আমারও মনে হয়েছে যে করে দিয়ে দিলেই ভালো হতো, আপনারা হয়তো ভাবতে পারতেন, কিন্তু তারপরে মনে হয়েছে যে আমার আবার অন্য দিকটা মনে হচ্ছে যে যা ঠিক নয় তা করা যাবে না। হ্যাঁ, কি বলছেন মিতা ম্যাডাম? হ্যাঁ, আমার অন্য দিকটা মনে হচ্ছে যে টপিকটা নিয়ে না চিন্তা করে এখন যে কি দেয়া হবে সেটা একটা চিন্তা করা, প্লাস এই যে ঘোর কলি নিয়ে এটা করতে করতে মাথাটা কিন্তু অ্যাক্টিভ থাকতে ওই দিকেই। একদমই তাই, কারণ আপনি ঠিকই বলেছেন। আমি এটা অ্যানালাইসিস করে বলছি কেন এই টপিকটা দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। কারণ এই টপিকটিও একটা সামাজিক প্রেক্ষাপট যেটা দেওয়া হবে সেটাও। এবারে আপনি যখনই একটা সামাজিক প্রেক্ষাপট নিয়ে ভাবতে শুরু করছেন ঘোর কলিটা নিয়ে, তখন আপনার সামাজিক প্রেক্ষাপটের ডিটেলসে আপনি যখন ঢুকছেন না, যদি এখন থেকেই ভাবতে শুরু করেন, দেখবেন ওই ভাবনাটা, এই ভাবনাটা, এখনের ভাবনাটা, ওটাতেও কাজে লাগবে, ফেলা যাবে না। ওটা থেকেই হয়তো অনেক টপিক বেরিয়েও আসতে পারে। ওই যে এবং এখন থেকে আপনারা যদি চান বা পারেন আর কি, পড়তে পারেন কিছু কিছু জিনিস, যেমন মানে নিজের সুবিধা মতো আর কি। ভাগবতটা একটুখানি দেখতে পারেন। এমন না যে ভাগবত পরিপ্রেক্ষিতে হবে, কোনো আধ্যাত্মিক কিছু টপিক হবে না, চিন্তা নেই। সামাজিক প্রেক্ষাপটের জন্য বা এমনি ভেবে রাখতে পারেন যে কি চলছে, বিভিন্ন পরিবারে কি চলছে, হ্যাঁ, সেই পরিবারের জিনিসপত্রগুলোর বিশদে জানা। যে বাইরে থেকে শুনলাম যে বৌমা আর শাশুড়ি ঝগড়া হচ্ছে, এবারে ওইখানেই থেমে যাবেন না, আমি বলছি ঢুকুন, আরো ঢুকুন, যে কেন হচ্ছে, 2 হাতে তালি বাজছে, তাহলে কার কে কি করছে, বৌমা কেন করলো, কবে শুরু করলো, শাশুড়ি কি শুরু করলো, আগে না পরে করলো। আমি বলছি যে কোনো অশান্তি যখন হচ্ছে, সেই অশান্তিগুলোকেই তো আপনাদের তুলে ধরতে হবে। তো সেই রকম অশান্তিগুলোর ডিটেলসে যান, তবে গিয়ে সেটা একটা সুন্দর, যত ডিটেলিং থাকবে। আর ডিটেলিংটা লুসিড বলে একটা কথা আছে ইংরেজিতে, LUCID, লুসিড। ডিটেলিং যত বিশদে গভীরে ঢুকবেন, দেখবেন ভালো ভালো চিত্র পরিচালক যারা আছে, সত্যজিৎ রায়, ঋত্বিক, সবাই কিন্তু ডিটেলিং এ গেছেন, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, যেই জিনিসটাকে বর্ণনা করছেন। তো ধরুন আপনি একজন স্টোরি টেলার, যে আপনি গল্প বলবেন, আপনি যত রিয়েলিটিটাকে গভীরভাবে, স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে তুলে ধরবেন, তত আপনার গল্পটি গ্রহণযোগ্য হবে, সবাই শুনতে চাইবে। আমার মনে হয় যে কোনো জিনিসের অরিজিনটা খোঁজা, আর তার থেকে সেটাকে নির্মূল কিভাবে আমরা করব সমাজে, সেইটা ব্যবস্থা করা, এই দুটোকে রাখলে পরে মাঝখানটা এসে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলছি, আরেকটা জিনিসের যেটা হতে পারে আর কি, আমি আগের থেকেই সাবধান করে দিই, সেটা হচ্ছে এই ধরুন ঘোর কলিযুগ, যখন ঘোর কলি হবে তখন কি হবে, এই টপিকটা যদি ধরুন দেওয়া হলো, তখন আপনি যদি লেখেন বা কেউ যদি লেখেন যে প্রচন্ড বাজে হবে, এখনই যদি এত দুরবস্থা, তখন তো আরো দুরবস্থা হবে, এখনই যদি দুর্নীতি আরো, আমি বলছি জেনেরিক লিখবেন না, এগুলো তো জানি,
জেনেরিক না, স্পেসিফিক একটা গল্প স্পেসিফিক হবে। আপনার গল্প কখনোই সাধারণ, জেনেরিক মানে কি সাধারণত যে জিনিসপত্রগুলো আমরা জানি, এমন আমি সবকিছু নেগেটিভ বলবো কলিযুগ ঘোর কলি এমন না, হয়তো অনেক কিছু পজিটিভ হবে, যেখানে হয়তো আজকে মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু এই ফেসবুক আছে তো দেখবেন আরেকটা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসবে, এটাও আমার ধারণা আর কি, আরেকটা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসবে, এবং যেখানে হচ্ছে যে মানুষ কিন্তু খুব সহজে, এখন যেমন একটু কঠিন হয় ভিডিও কল করা, এই সমস্তগুলো অনেক সহজে ভিডিও কল করা বা লাইভ যে দৈনন্দিন কাজকর্মগুলো ভিডিও ফরম্যাটে আমরা কানেক্টেড থাকবো। মানে বলতে এই যে ধরুন দেবশ্রী ম্যাডাম আপনি আপনার বাড়িতে আছেন ঘোর কলি অবস্থায়, আমি আমার বাড়িতে আছি, কিন্তু আমরা ফোনে কথা বলছি না, ভিডিও ফরম্যাটে আমরা কানেক্টেড থাকবো। এই টেকনোলজিও আসবে, এরকমও আসবে। চাঁদ এবং বিভিন্ন গ্রহে জমি কেনার একটা প্রবণতা এখনই শুরু হয়েছে, আরো বাড়বে। ঘোর কলিকালে মানুষ পৃথিবীতে যে এত সম্পদ আছে সেটা ভুলে গিয়ে অন্য গ্রহে পাড়ি দেওয়ার চেষ্টা করবে, পারবে না কিন্তু চেষ্টা করবে। তা আমি বলছি যে পজিটিভও আসবে ঘোর কলিকালে, নেগেটিভও আসবে। আমি খালি বলছি যে স্পেসিফিক লিখুন, যত বিশদে পারবেন, যত গভীরে যাবেন তত লিখুন। খালি এটা লিখবেন না যে দুর্দিন আসবে, এটা লিখবেন না যে আরো বেশি করাপশন বাড়বে, এগুলো সাধারণ কথাবার্তা, তার মানে ডিটেলে ঢুকছেন না। লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 ঢুকতে হবে, তবে যে সেটা গল্প। আর এটা সকলেই পারবেন, এমন কোনো মানুষ, আপনারা কেন, যে কোনো মানুষ পারবে এটা লিখতে, খালি তার যে কালচারটা নেই বলে সে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো কালচারটা তৈরি করুন, ওই কলিযুগ ঘোর কলিটাকে ভাবতে শুরু করুন, লিখতে হবে না, লেখার হয়তো সময় পাবেন না, ভাবতে শুরু করুন। আর একবার জিজ্ঞেস করে নি সবাইকে, কৃষ্ণা মিত্র ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম, দেবাশিস স্যার, আপনাদের কোনো ডাউট আছে? বুঝতে তো পারছি, বেশ ভালোই টাপ আছে। না, ডাউট নেই। আরেকটা জিনিস বলতে পারি, হেল্পিং গাইড হিসেবে বলতে পারি, রাত্রেবেলায়, বৃহস্পতিবার রাত্রেবেলায় তৃপ্তি ম্যাডাম অষ্টাবক্র গীতা যে ব্যাখ্যা করেন, হ্যাঁ, আপনাদের সেখান থেকে, মানে আমি যদি লিখতাম, আমি যদি অংশগ্রহণ করতাম, আমি ওটার থেকে কিছু লার্নিং পেয়েছি এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। মানে অষ্টাবক্র গীতাটা নয়, তৃপ্তি ম্যাডামের বলার আঙ্গিক, তৃপ্তি ম্যাডামের বোঝানোর আঙ্গিক, আর যেভাবে তৃপ্তি ম্যাডাম গল্পটাকে, মানে উনি যখন বলেন তখন আমি রেকর্ডিং গুলো পাঠাতেও পারি, বৃহস্পতিবার রাত্রে আপনারা আবার জয়েন করতে পারেন, উনি প্রতি বৃহস্পতিবারই করেন 10টা থেকে 10:30। তো সেখানে বোঝাতে বোঝাতে কঠিন শাস্ত্রের কনসেপ্ট গুলো, জনক রাজা কি বলছে এই সমস্তর মধ্যে না অ্যানালজি দেন, খুব সুন্দর অ্যানালজি দেন। যেমন কালকে দিল্লি কা লাড্ডু নিয়ে কিছু একটা বলছিলেন না তৃপ্তি ম্যাডাম, তো তখন কি হয়, তৃপ্তি ম্যাডাম আপনি বললেন না কালকে দিল্লি কা লাড্ডু নিয়ে কিছু একটা, হ্যাঁ ওইটা তো প্রতি কথাতেই তো আমরা বলি না। হ্যাঁ, তো এই যে এই জিনিসপত্রগুলো যে ইন্টারেস্টিং করে তোলার জন্য, যে কোন জায়গায় আমি অ্যানালজি দেবো, কোন জায়গায় আমি ক্যারেক্টারাইজেশনটাকে উপরে নিয়ে যাবো, নিচে নিয়ে, এই জিনিসপত্রগুলো আমরা মোরালে সকলেই জানি। নিজের আঙ্গিকে ভাবুন, আর রেফারেন্স হিসেবে ওগুলোকে নিতে পারেন। আর আমি দরকার পড়লে আপনাদের সুবিধার জন্য যদি শিখতে চান, কতগুলো ভিডিও পাঠিয়ে দিতে পারি যে গল্প লিখতে কিভাবে হয়, কিন্তু আমার মনে হয় কোনো গাইডের দরকার নেই, আপনাদের নিজেদের মধ্যে এটা আছে। তবুও পাঠিও। মোটামুটি অনেকগুলো হিন্ট তো পেয়ে গেলাম, দেখা যাক। হ্যাঁ একদম, আরো বেশি তুমি পাঠালে আরো বেশি সমৃদ্ধ হবো। দীপান্বিতা ম্যাডাম, লক্ষ্মী ম্যাডাম পাঠাবো তাহলে, লক্ষ্মী ম্যাডাম, তাহলে ধারণাটা আরো পাকা হবে আমাদের ধারণাটা। হ্যাঁ, এখন আছে তো, এখন তারপরে পাকা হয়ে যাবে, এগুলো চিন্তা করতে করতে। হ্যাঁ, আরেকটা বলছি দীপান্বিতা, একটা জিনিস আপনারা ভাবুন এই মুহূর্তে, ধরুন আমি এই মুহূর্তে বললাম একটা 5 লাইনের গল্প, শুধুমাত্র 5টি লাইন থাকবে, না তার বেশি না তার কম, তার বেশি তো নয়ই, কম হলেও চলবে, 5 লাইনের গল্প লিখতে হবে। থিম হচ্ছে যে বন্যাতে সব ডুবে গেছে, এটি থিম। ভাবুন একবার, বন্যাতে সব ডুবে গেছে, আমি খালি এই কথাটি আপনাকে বললাম, আর এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। বাকি যে কোনো আপনার ধারণা আপনি নিজের মতো করে অ্যাপ্লাই করুন। 5 লাইনের গল্প, গল্প হিসাবে লিখবো না বন্যাটা কেমন সেটা ভাবুন কি লিখবেন। বন্যায় সব ভেসে গেছে, কল্পনা করছেন সিনেমাটা যে বন্যায় সব ভেসে গেছে, কোন একটা জায়গা ভাবছেন, কোন একটা পরিবার ভাবছেন, কোন একটা পাহাড় পর্বত সমুদ্র গ্রাম শহর কিছু একটা ভাবছেন তো নিশ্চয়ই, গরু ছাগল ডুবে গেছে বা কিছু। সবার আগে ভাববো যে বন্যাটা কেন হচ্ছে। হ্যাঁ, তো আপনি ওইটা ভাবুন। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে 5 লাইন, কিন্তু 5 লাইনে একটা গল্প যদি আপনারা চান প্র্যাকটিস করতে, তাহলে এভাবে করতে পারেন বাড়িতে, বা আমাদেরকে শোনাতেও পারেন। 5 লাইনের মধ্যে একটা গল্প যেন মনে হয় 5টা লাইন একটা গল্প বলছে, জাস্ট 5 লাইন বললে হবে না, 5 লাইনের গল্প। এবার বলুন কে বলবেন, চেষ্টা করবেন কে? আমার দ্বারা কিছু হবে না। এই জিনিসপত্র, হ্যাঁ বলুন দেবাশিস স্যার।
আমি মিনতি ম্যাডামকে অনুরোধ করবো, মিনতি ম্যাডাম ভালো গল্প লিখেন তো, উনি আমাদের গাইড করতে পারবেন এই ব্যাপারে ভালো। বাহ, দেবাশিস বাবু বেশ কান থেকে সরিয়ে দিলেন। হ্যাঁ, আমার একটা কথা যে 1920 সালে নাকি একটা বন্যা হয়েছিল, যেই বন্যায় চারদিকে সবকিছু ডুবে যাচ্ছিল এবং একটা বড় অজগরের পিঠের উপর অনেক, মানে অজগরের পিঠ বলেই বোঝা যায়নি, এবং তাতে অনেক পাখির পালক টালক পড়েছিল, এবং শেষ পর্যন্ত সেটা আবিষ্কার হয় যে সেটা একটা বিরাট অজগর, যেখানে জল স্থল সব একাকার হয়ে গেছে। আরো সেরকম অবস্থায় চারিদিকে মানে লোকজনের ঘরে আশ্রয় নিতে হচ্ছে, সব 5 লাইন হয়ে গেছে। এই 5 লাইন হয়ে গেছে। আমি কেন 5 লাইন বলছি, কারণ এটাই আমাদেরকে শিখতে হবে। ছোট গল্পে আপনি পুরো বর্ণনা দিয়ে দিতে পারবেন না, যেটা তৃপ্তি ম্যাডাম একবার রেফারেন্স দিচ্ছিলেন রবীন্দ্রনাথের, বলে না শেষ হয়ে হইল না শেষ টাইপের, তো সেরকম সীমিত সীমিত তো একটুখানি রাখতে হবে, ভাবতে বলতে হবে। মুশকিল ওই 5 লাইনটাই হলো বিরাট শাস্তি। 5 লাইনের মধ্যে একটা বড় গল্প লেখা সোজা, কিন্তু ছোট গল্প লেখা বেশি শক্ত। হ্যাঁ, ঠিক বলেছো, ছোট গল্প আমারটা শেষ হলো না। সেখানে দূরে একটা ম্যাডাম কিছু বলছেন। আচ্ছা, আমি বলছি দূর থেকে দেখা গেল প্রচন্ড বন্যা, তার মধ্যে একটি খড়ের চাল ভাসছে এবং তার মধ্যে একটি 2-2.5 বছরের ছেলে বসে আছে, খই খাচ্ছিল, খেতে খেতে ধর ধর করতে করতে ওইটা পুরো উল্টে গিয়ে ছেলেটা ভেসে হারিয়ে গেল। এরকম ভাবে আপনাদেরকে ভাবতে হবে। 5 লাইন কথাটা 5 লাইনের নয়, ওখানেও তো একটা লিমিট আছে। 5 লাইন হোক বা 1005 লাইন, একটা লিমিট থাকবে না? তো লিখবার সময় একটা স্ট্রাকচার দেবেন, আর স্ট্রাকচারটা তখনই আসবে যখন আপনি সীমিত একটা ওয়ার্ড সংখ্যা, আমাদের সবারই সবকিছু সীমিত, সময় সীমিত। যেদিন মহারাজজিও বলছিলেন না কৃপণতার কথা বলছিলেন, আমাদের সময় তো কৃপণ, আমাদের সময়ের উপর কৃপণ হতে হবে। তো সেই জন্য কিছু জিনিস রাখবেন যে পাঠক বুদ্ধিমান, সে বুঝতে পারে। আপনি সব, মানে সবাইকে বলছি এটা, আপনি সব বলে দেবেন না ঝড় পিটিয়ে। তো গল্পটা এইরকম একটা আঙ্গিকে হতে পারে যেখানে কিন্তু গভীরতা আছে, যেখানে সবকিছু বলা নেই, পাঠক পড়ে ইন্টারেস্টও পাবে, কানেক্টেডনেস আছে একটা লাইনের সাথে অন্য লাইনের, বিচ্ছিন্ন একবার সমুদ্রে যাচ্ছে এবার পাহাড়ে চলে আসছে এরকম নয়। হ্যাঁ, আর মেইন যে বিষয় সেটার থেকে সরে যাবেন না। তো 5 লাইনটা বড় কথা না, আমি এখন ভাবার জন্য অন দ্য স্পট 5 লাইন বললাম। 5 লাইন যদি ভাবতে অসুবিধা হচ্ছে, 1000 ওয়ার্ড ভাবতেও অসুবিধা হবে, তাই জন্য সীমিত হবে ভাববেন, এটুকুই বলছি। অংশুমান স্যার বলেছিলেন না, কবিতার মধ্যে এমন একটা যেটা যেন মানে শ্রোতাদের মনে হয় কি এরপরে কি আছে, বা এটা কি শেষ হয়ে গেল, মানে এরকম ভাবটা বলে দেওয়া যাবে না, কিছু রাখতে হবে। বড় বড় কথা আসবে পরে, বুঝে নিতে হবে। আমি পারবো। হ্যাঁ, আচ্ছা, এবারে আর কোনো ডাউট আছে কারো? নয়তো এবারে রাখতে হবে, দাদা একবার জিজ্ঞেস করি। আর কে? ধর্মেন্দ্র স্যার, কৃষ্ণা মিত্র ম্যাডাম, লক্ষ্মী ম্যাডাম। তুমি যেভাবে ভিডিও করেছো সাথে সবাই বুঝতে পারছি কি বলতে চাচ্ছ। কৃষ্ণা মিত্র কিন্তু কিছু বলছে না। হ্যাঁ, কৃষ্ণা ম্যাডাম কিছু ডাউট আছে? আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম কিছু বলছিলেন আপনি তখন? হ্যাঁ, আমি বলছি যে আমি কালকের ব্যাপারটা বলছিলাম, আমি কালকে যেতে পারবো না। শরীর খারাপ নাকি? হ্যাঁ, গ্যাসের প্রবলেম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে কি? না, নেই। ঠিক আছে, সকলে অংশগ্রহণ করুন। আর অনেকদিন তো এই গল্প করতে যে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে হাতের লেখা। হাতের লেখাটা আপনার ভালো না খারাপ সেটা বড় কথা নয়, আপনি যে লিখছেন এতদিন পরে, অনেকে এখানে রেগুলার লেখেন, কিন্তু রেগুলার লিখলে তো আরো ভালো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যারা লিখছেন না তারা কিন্তু লেখার শুরু করুন, কারণ লেখাটাকে অ্যাকচুয়ালি আপনি সার্চ করে দেখবেন ইন্টারনেটে, যে রাইটিং কে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট থেরাপির মধ্যে পড়ে। কারণ লিখছেন যখন আপনি, তখন কিন্তু আপনার মন ওই লেখার উপরে আছে, আপনার শরীর অনেকটা শান্ত। হ্যাঁ, তো সেখানে এটা থেরাপির মধ্যে পড়ে। মন শান্ত করার জন্য যখন কেউ ডিপ্রেশনের থ্রু দিয়ে যায়, তখন তাকে জার্নালিং করতে বলে। ওই ফ্যাসিনেটিং ওয়ার্ড গুলো, মানে কঠিন ওয়ার্ড বলে দেয় মানুষজন। জার্নালিং মানে কি? লেখাই তো। হ্যাঁ, এবারে সেখানে কিছু কিছু নির্দিষ্ট কথা, যেমন প্রম্পট আমরা বলি, EFT তে বা সবকিছুতে প্রম্পট বলি,
জার্নালিং মানে হচ্ছে রাইটিং স্পেসিফিক কিছু কিছু জিনিসপত্র লিখতে বলে, বাট আলটিমেট লিখতে বলে না। তো লেখাটা ডিপ্রেশনের বা আপনার মন ভালো রাখার একটা উপায়। তাই জন্য অনেকদিন বাদে আপনারা সুন্দরভাবে লিখবেন, সে কবে লিখেছিলেন লাস্ট জানি না, তো সেটাকে একটা মজা হিসেবেই নিন। এটা আলটিমেটলি গেমই করেছিলাম, তো শুধু যদি গেম করতাম আপনাদের অনেকেই অংশগ্রহণ করতেন না, কারণ সিরিয়াসনেস আসে কম্পিটিশন থেকে আর মজা আসে গেম থেকে, দুটোর মিক্স না করলে হবে না। তো শান্তনু, আচ্ছা শান্তনু এই সঙ্গে আমি একটা কথা বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন হাতের লেখা খারাপ অর্ধ শিক্ষার পরিচয়। শরৎচন্দ্রের বাণী। বলছি এইরকম একটা হয়েছিল, মানে ঠিক এই জিনিস নয়, ওটা তো ওই টপিকটা বলে দেয়া ছিল আর বলতে হয়েছিল অনলাইনে গল্পটা। হ্যাঁ, ওটা বোধহয় স্পোকেন ইংলিশ হয়েছিল নাকি? না, বাংলাতেই। মানে টপিকটা আমার ঠিক মনে পড়ছে না, তো আমি অবশ্য ওই ফার্স্ট প্রাইজটাই নিয়েছিলাম। তাই নাকি? বাহ, খুব ভালো। টপিকটা দেয়া ছিল। হ্যাঁ, এখানে টপিক দিয়ে দেবো তো, খালি টপিকটা এখানে যেহেতু একটা কম্পিটিশন আকারে করছি। হ্যাঁ, ওটা আগে থেকে দেয়া ছিল আর কি। এটা আগে থেকে দেওয়া হবে, এটা হচ্ছে 5 তারিখে দেওয়া হবে। আপনি 7 তারিখের মধ্যে জমা দেবেন, তো আগে 7 তারিখের হিসেবে আগেই হলো 5 তারিখ। ওটা দেবশ্রীদি ওই নজরুল সঙ্গীত, নজরুল আর রবীন্দ্রনাথের যে সামাজিক স্তরে যে তাদের মানে তাদের কি বলবো, সেইটা নিয়ে হয়েছে, সেটা তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছিল ওখানে। ওইটার মানে ওটার নজরুল, হ্যাঁ ওই টাইপের ওই অকেশনে বলছো। আমার মানে ঠিক নেই, টপিকটা মনে নেই, তবে মানে সৎ অসৎ নিয়ে একটা ছিল আর কি, ছোট গল্প লেখা। হরিপ্রসন্ন বাবু ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে মোরলেস ওই রকমই তাহলে হবে, লিখতে হবে, ওটা বলা ছিল হয়তো, এখানে লিখতে হবে, আর লেখার পরে হ্যান্ড রাইটিংটা পাঠাতে হবে আর অডিও মেসেজটা পাঠাতে হবে, আর স্পেসিফিক গল্প লিখবেন, তাহলেই হবে। উপর লিখবেন না। উপর মানে যে জিনিস সবাই জানে সেগুলো আর বলবেন না, তার গভীরে যাবেন। খুব টাফ।